নতুন বিপদে মমতা বন্দ্যোপাধ্যায়। 100 কোটির ধাক্কা। এবার বড় খেলা হবে। এবার বিধানসভা নির্বাচনের আগে থেকেই বড় খেলা। শুভেন্দু মমতার দ্বিতীয় যুদ্ধ শুরু হয়ে গেছে, তার প্রেক্ষাপট রেডি। আজকে বলবো প্রথম যুদ্ধের কথা, সেই যুদ্ধের ফলাফলের কথা মনে করাবো, আর তারপরে বলবো দ্বিতীয় যুদ্ধের কথা। একই সঙ্গে শোনাবো তৃতীয় যুদ্ধের সম্ভাবনার কথাও। যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কি বলছে এখন শুভেন্দু মমতা বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রীর যে দ্বিতীয় যুদ্ধ হতে চলেছে তা সম্পর্কে জানতে দেখুন ও শুনুন কি বলছে। বন্ধুরা, প্রথম মমতা শুভেন্দুর যুদ্ধটা একটু মনে করাই। 2021 সালের বিধানসভা নির্বাচন, তখন সদ্যই তৃণমূল ছেড়ে, মন্ত্রিত্ব ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর আসন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন সেই আসন থেকেই তিনি ভোটে লড়বেন। আমার মনে আছে সেই দিনটায় বিজেপির একটা সভা হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে এই হাজরা মোড়ে। সেই মঞ্চে শুভেন্দু অধিকারী ছিলেন। তিনি যখন জানতে পারলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে লড়বেন বলেছেন, তখন সেই মঞ্চ থেকেই তিনি ঘোষণা করেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যদি তাকে নন্দীগ্রামের প্রার্থী করে তবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন বলেছিলেন। আমরা তারপর জানি নন্দীগ্রাম, আমি বারবার বলি নন্দীগ্রাম এমন যুদ্ধ হয়েছিল, নন্দী আর গ্রাম ছিল না, কিলোগ্রাম হয়ে গিয়েছিল। 2021-এর ভিভিআইপি আসন। শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে গিয়ে পা ভাঙা, হুইল চেয়ারে করে গোটা রাজ্য ঘোরা, আবার ভোটের দিন দেখা যায় টেবিলের তলায় ভাঙা পা, প্লাস্টার সমেত তিনি দোলাচ্ছেন, এবং ভোটের ফল ঘোষণার দিন তিনি প্লাস্টার ছাড়া হাঁটতে শুরু করলেন। এসব ছেড়ে দিচ্ছি, তিনি যখন হাসছেন, ভি ফর ভিক্টরি দেখাচ্ছেন 21-এর ফল ঘোষণার দিন, সেদিন কিন্তু তার মনের ভেতরে একটা বড় যন্ত্রণা। তিনি শুভেন্দু অধিকারীর কাছে প্রথম মুখোমুখি যুদ্ধে হেরে গিয়েছেন। ব্যবধান ছিল 1956 ভোটের, কিন্তু একজন মুখ্যমন্ত্রীর হেরে যাওয়ায় ব্যবধানটার থেকেও বড় হয়ে যায় হারটা। সেই হার মেনে নিয়ে মুখ্যমন্ত্রীকে বিধায়ক না হয়েই তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে হয়। বেশ কয়েক মাস পরে তিনি জিতে আসেন উপনির্বাচনে। সেই সময় শুভেন্দু অধিকারী বলতেন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। হয় না, মাধ্যমিক আগে ছিল, একটা বিষয় ফেল পরে আবার দেওয়া যায়। এবার আপনাদের বলি দ্বিতীয় যুদ্ধটার কথা। এই দ্বিতীয় যুদ্ধ সেটা হবে আদালতে। গতকাল শুভেন্দু অধিকারীর তরফে একটা নোটিশ গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর কাছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোর্ট থেকে নোটিশ গিয়েছে। এই যে মামলার প্রেক্ষাপটটা মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর লেজে নিজে আগে পা দিয়েছে। তিনি কি করেছেন দেখুন। আমাদের বিরোধী দলনেতাকে যতবার যে কোনো সভা মিছিল করতে হয় আদালতে যেতে হয়। আমি তো বলি যে ধরা যাক শিলিগুড়িতে শুভেন্দু অধিকারীর মিছিল আছে, তিনি কিভাবে যান? কাঁথি থেকে কলকাতা হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট থেকে এয়ারপোর্ট হয়ে বাগডোগরা হয়ে শিলিগুড়ি। আবার তিনি যখন ডায়মন্ড হারবারে যান তখনও কাঁথির বাড়ি থেকে কলকাতা হাইকোর্ট, তারপরে কলকাতা হাইকোর্টকে মাঝখানে রেখে তিনি কোথাও যেতে পারেন না, তাকে এত মামলা করতে হয়। কিন্তু কোনোদিনও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেননি, এবার করে দিলেন। যারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে তো কোনো মামলা নেই, তাদের মুখ কিন্তু এবার পুড়বে। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতেন তখন নাম নিতেন না, কখনো বলতেন গদ্দার, কখনো বলতেন মির্জাফর, বিভীষণ, ইত্যাদি ইত্যাদি, আরো অনেক কিছু, হদল কুতকুত টুতকুত অনেক কিছু শোনা গেছে তৃণমূল নেতা এবং নেত্রীদের মুখে। কিন্তু এবার নাম নিয়েছেন, আর নাম নিয়ে বিপদ ডেকে এনেছেন। আসলে আইপ্যাকের অফিসে এবং প্রতীক জৈনের বাড়িতে যে তদন্ত চলছে, সেই তদন্তটা মূলত কয়লা পাচার এবং কয়লা পাচারের টাকা গোয়ায়
তৃণমূলের হয়ে নির্বাচনে খরচ হয়েছে বলে অভিযোগ। এটা প্রায় ২৫০০ কোটি টাকার মামলা, এটা যে অভিযোগটা রয়েছে সেটাই এই সংক্রান্ত কয়লা পাচারের টাকাকে তৃণমূল খরচ করেছে এই সংক্রান্ত প্রশ্নের মুখে তিনি বিজেপির নেতাদের নাম নিতে আরম্ভ করেন, আর সেখানেই বলেন শুভেন্দু অধিকারী কয়লা পাচারের টাকা পেয়েছেন। ব্যাস, মানহানির মামলা করেছেন শুভেন্দু অধিকারী। কত টাকার? ১০০ কোটি টাকার। শুভেন্দু অধিকারী যে চিঠিটা, মানে শুভেন্দু অধিকারীর হয়ে যে চিঠিটা আইনজীবীরা পাঠিয়েছেন মমতাকে, তাতে লেখা হয়েছে যে একটা এই কয়লা দুর্নীতির মতো একটা নোংরা বিষয়ে একটা কাল্পনিক অভিযোগ করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আপনারা নোটিশটা দেখুন। তাতে স্পষ্ট বলা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা যদি এখনই যোগাযোগ না করে তাহলে ১০০ কোটি টাকা মানহানি বাবদ দিতে হবে। শুভেন্দুবাবু এটাও জানিয়ে দিয়েছেন যে ওই টাকাটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় দেন, ওই মানহানির ক্ষতিপূরণ বাবদ যদি ১০০ কোটি টাকা তিনি পান, তিনি সেটা চ্যারিটি অর্থাৎ গরিব মানুষের কাজকর্মের জন্য খরচ করবেন। আসলে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় খুব খারাপ যাচ্ছে, জানেন, খুব খারাপ যাচ্ছে। ইডির প্রসঙ্গে আমি আরো কিছু আপনাদের নতুন কথা বলবো, তার আগে বলি সুপ্রিম কোর্টে এখন মামলাটার যে অবস্থা না, তাতে তো মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি ওই মামলাটার। এতদিন তিনি দূরে দূরে থাকতেন, সবকিছুতে তিনি আছেন অথচ নেই, ভাইপো বাবুর মাথার উপর হাত আছে অথচ নেই, এরকম থাকতেন। কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্টি করে মামলাটা চলছে, আর সেখানে অভিযোগটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, ছিনতাই হয়েছে, তথ্য লোপাট করা হয়েছে। এতদিন পুলিশ তথ্য লোপাট করেছে, এইরকম অভিযোগ অনেক আছে রাজ্যে, কিন্তু মুখ্যমন্ত্রী, আমার মনে হয় খুব বেরুজির ঘটনা। সুপ্রিম কোর্টও তাই বলছে, এবং যা পরিস্থিতি তাতে খুব তাড়াতাড়ি হয়তো এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাণ্ড সেটার ছানবিন করতে সিবিআই তদন্তের ঘোষণা হতে পারে, সুপ্রিম কোর্ট বলতে পারে। ইডির কাছ থেকে গুরুত্বপূর্ণ নথি ছিনতাই, সরকারি আধিকারিকদের সঙ্গে তাদের কাজে বাধা, এবং সরকারি আধিকারিক নন ব্যক্তিদের উপস্থিতি, এবং মুখ্যমন্ত্রীর নিজস্ব রাজনৈতিক পরিচয়। মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু তিনি যাননি, তিনি নিজে মুখে বলেছেন আমি তৃণমূল নেত্রী হিসেবে গিয়েছিলাম, সেটা তিনি পারেন না। এই যে তৃণমূল নেত্রী পরিচয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত থাকলেন এবং দাবি করলেন প্রতীক জৈন তার দলের আইটি হেড এবং ওটা তার পার্টি অফিস, এগুলো তো ধোপে টিকবে না। তিনি গুরুত্বপূর্ণ অনেক প্রশ্নের জন্ম দিয়েছেন। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী Z+ নিরাপত্তা পান, মানে তাকে, এটা উচিত, এটা উচিত। পশ্চিমবঙ্গের যে অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাতে মুখ্যমন্ত্রীর Z+ নিরাপত্তা পাওয়া উচিত বলে আমিও মনে করি। কিন্তু তার Z+ নিরাপত্তা থাকা সত্ত্বেও তিনি কলকাতার পুলিশ কমিশনার, রাজ্যের ডিজি, নবান্ন থেকে চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, এদেরকে নিয়ে গেলেন কেন? আরো এত পুলিশ কেন গেল? কি যৌক্তিকতা? এটা নতুন করে মামলায় উঠবে। সেদিন এই প্রশ্নটার আগের দিন শুনানিতে সেভাবে ওঠেনি, এটা উঠবে, আইনজীবীরা বলছেন। সুপ্রিম কোর্টের যা পর্যবেক্ষণ এবং নির্দেশ, তাতে গোটা দেশের সামনে পশ্চিমবঙ্গ সরকারের মুখোশ খুলে দিয়েছে, এবং আদালত মনে করছে যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে ভেঙে পড়েছে। আর এই ধরনের সংস্কৃতিকে যদি মেনে নেওয়া হয়, তাহলে দেশের অন্য রাজ্যগুলোতেও তা ছড়িয়ে যেতে পারে। এই ধরনের সংস্কৃতি যদি মেনে নেওয়া হয়, তাহলে দেশের অন্য রাজ্যেও এটা ছড়িয়ে যেতে পারে। দেশ জুড়ে না নৈরাজ্য, অরাজকতা তৈরি হবে, যা ভারতীয় যে যুক্তরাষ্ট্র ব্যবস্থা তার পরিপন্থী। সুতরাং সুপ্রিম কোর্ট কড়া পদক্ষেপ করবেই। আমি আপনাদের বলে দিচ্ছি, যারা এখনো আদালতের উপরে আস্থা রাখতে পারছেন না, তাদেরকে আমি বলি অন্য মামলার চেয়ে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোনো অপরাধী নন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, নির্বাচিত মুখ্যমন্ত্রী, তিনবারের মুখ্যমন্ত্রী।
দীর্ঘদিনের রাজনীতিক, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, একটি স্বীকৃত দলের তিনি চেয়ারপারসন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক পরিচয়। সেই তিনি যদি আইন ভাঙার, ছিনতাই করা, ডাকাতি করা, ইনি ওদের আধিকারিকদের থেকে হাত থেকে কিছু কেড়ে নেওয়া, এটা কত বড় অপরাধ ভাবুন তো। কিন্তু হেজিপেজি কেউ নন, জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান। এর আগেও তিনি করেছেন। 2019 সালে ডিজি রাজীব কুমারকে কেন্দ্র করে যখন সিবিআই তদন্ত করছে তখনও তিনি বাধা দিয়েছেন, ধর্নায় বসেছেন। কিন্তু এবার না, যা যা হয়েছে সেটা সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও ঘনিষ্ঠ মহলে বলছেন ভুল হয়ে গেছে বিলকুল। একজন সাংবিধানিক পদাধিকারী মুখ্যমন্ত্রী, তার এই ধরনের হস্তক্ষেপ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য মারাত্মক বিপজ্জনক। এর আগে মেসিকে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গনে যেটা হলো, তাতে বিশৃঙ্খলা তো হয়েছে, তার সঙ্গে কালোবাজারি, দুর্নীতি, কয়লা পাচারের টাকা তার মধ্যে ঢুকেছে, সবকিছু প্রকাশ্যে এসেছে। কিন্তু কি করলেন? গোটাটার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোকেরা ওখানে উপস্থিত থেকে বিশৃঙ্খলা তৈরি করেছেন। তার দুই প্রিয় ভাই অরূপ বিশ্বাস, সুজিত বসুরা সেই বিশৃঙ্খলা তৈরি করেছেন, মদতও দিয়েছেন। কিন্তু সেই তদন্ত চাপে পড়ে গেল। এটা না প্রশাসনিক ব্যবস্থার কাছে একটা চরম প্রহসন। আসলে পশ্চিমবঙ্গটাকে দিন দিন আইনহীন রাজ্য বানাবার একটা চক্রান্ত চলছে। তিনি মনে করেছিলেন তিনি যা খুশি করতে পারেন যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠে, কিন্তু ইডির কাজে তিনি বাধা দিয়ে বড় ভুলটা করে ফেলেছেন। বাকি দুর্নীতির সঙ্গে এটার কোনো যোগ নেই। অনুপ্রবেশ, আজকে এসআইআর করতে গিয়ে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারীদের জন্য একটা সেফ প্যাসেজ শুধু নয়, সেফ হোম তৈরি হয়েছিল। অনেককে ফেরত পাঠাতে হবে। সেই দিন এসআইআর এর কাজ শেষ হোক, ভোটার তালিকা প্রকাশিত হোক, তারপর শুরু করতেই হবে। শুধু অনুপ্রবেশের ফলে যে জনসংখ্যা বৃদ্ধি পায় তা তো নয়, সামাজিক ও নিরাপত্তা একটা কঠিন পরিস্থিতিতে যায়, সবকিছু ভেঙে যায়। তার শাসনকালে এমন অনেক কিছু বহু গুণ বৃদ্ধি পেয়েছে। এক সময় যিনি সংসদে সেই কাজের জন্য গলা ফাটিয়েছেন, বাম জমানায় অনুপ্রবেশের বিরুদ্ধে তিনি গলা ফাটিয়েছেন, আর তার জমানায় কয়েকশো গুণ বেড়ে গিয়েছে। বেলডাঙ্গায় গত শুক্রবার যে ঘটনা ঘটেছে, ঝাড়খণ্ডের একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে, সেটা বিপজ্জনক। কিন্তু তিনি কি করলেন? তিনি যারা ওই বিপদটা তৈরি করেছেন তাদেরই সমর্থন করলেন, বললেন জুম্মাবারে তো একটা সমাবেশ হতে পারে, সেখানে একজন মহিলা সাংবাদিক তিনি নিগৃহীতা হলেন। মুখ্যমন্ত্রী তার নিয়ে কিছু বলেননি, উল্টে বললেন ওই ভিড়ের মধ্যে যাওয়ার কি দরকার। একই কাজটা করছেন তার ভাইপো বাবু অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার আমার তো মাঝে মাঝে মনে হয় এই সরকারটা কে চালাচ্ছে বোঝা মুশকিল, পিসিমণি না ভাইপো বাবু। কিন্তু পিসিমণিকে টেক্কা দেওয়া অত সোজা নয়। আমাদের মুখ্যমন্ত্রী, গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, তিনি দেখবেন সব ভালো কিছুর কৃতিত্ব নিজে নিয়ে নিতে চান। কলকাতায় মেট্রো উনি সব করেছেন, যা ট্রেন ইত্যাদি সব উনি করেছেন। কেন্দ্রীয় সরকারের উদ্যোগ ছাড়া ইউনেস্কো কোনো কিছুকে স্বীকৃতি দেয় না। অথচ কলকাতার দুর্গাপুজো যখন ইউনেস্কোর স্বীকৃতি পেল মোদী সরকারের আমলে, তিনি বললেন আমি করেছি, আমরা পেয়েছি। কলকাতাটা ওনার একার নয়, কলকাতা দুর্গাপুজো ওনার একার নয়, কলকাতার দুর্গাপুজো গোটা ভারতের। সেই হিসেবে ভারতের সরকার ইউনেস্কোর কাছে দাবি করেছিল এবং সেটা পাওয়া গিয়েছে। একইভাবে কেন্দ্র বাংলা ভাষাকে এতদিন পরে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে। তবু তো দিয়েছে, এতকাল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তো অনেকগুলো কেন্দ্রীয় সরকারের সঙ্গে ছিল, কখনো তো হয়নি। তাহলে তিনি কি করে দাবি করেন তিনিই দিয়েছেন? এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন, রাজ্য পশ্চিমবঙ্গ, সবাই বলবে ভোটের মুখে বাংলাকে উপহার। আরে উপহার তো পাওয়া গেছে,
সেটা বিয়েতে না জন্মদিনে, এটা নিয়ে তো বিচার করা হচ্ছে। আমাদের ভাবা দরকার উপহারটা আমরা পেয়েছি। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার পশ্চিমবঙ্গ পেল, একই সঙ্গে 9টি অমৃত ভারত ট্রেন পেল পশ্চিমবঙ্গ। আচ্ছা ভাবুন তো, মমতা দিদি তিনি তো অনেক সময় রেলমন্ত্রী ছিলেন, বেঙ্গল প্যাকেজ এসব তিনি বলতেন। তারপরে উনি কিছুদিন দীনেশ ত্রিবেদীকে, কিছুদিন মুকুল রায়কে রেলমন্ত্রীর পদে বসিয়েছেন তিনি যখন মুখ্যমন্ত্রী হলেন। কোনদিন একটা দিন বলুন যেদিন একসঙ্গে এরকম উন্নত মানের 10টি ট্রেন পশ্চিমবঙ্গ পেয়েছে, যে ট্রেনগুলো পশ্চিমবঙ্গের মধ্যে চলবে না, পশ্চিমবঙ্গের সঙ্গে বাকি ভারতের যোগাযোগ তৈরি করবে। বাংলার পণ্য অন্য জায়গায় যাবে, বাংলার মেধা দেশের অন্য প্রান্তে যাবে, সেখান থেকে বাংলায় আসবে, এই যে যোগাযোগ, এবং সেটা দ্রুত গতিতে। মনে রাখতে হবে আধুনিক কালে গতির আরেক নাম প্রগতি। আমাদের মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসময় বলেছিলেন না, স্পিড ব্রেকার দিদি। সত্যি তো তাই। রেলের যত প্রকল্প হয় তাতে বাধা কে দেয়? জমি অধিগ্রহণ নিয়ে সমস্যা, লাইন পাতা যাবে না, একটা স্টেশনকে বড় করা হবে, জমি পাওয়া যাবে না, এনওসি পাওয়া যাবে না, প্ল্যান স্যাংশন হবে না বলে কত ওভারব্রিজ রাজ্যে আটকে আছে জানেন, কত আন্ডারপাস, যেগুলো হলে যানজট অনেকটা কমে যাবে, করতে দেওয়া হবে না। অথচ যখন হবে তখন তিনি দাবি করবেন আমি এগুলো করেছি, এসব তো আমারই ভাবনা, আমি করে রেখে এসেছিলাম রেলমন্ত্রী যখন ছিলাম। মোদীবাবু তো খালি উদ্বোধনটা করে দিলেন। বলা যায় না তিনি হয়তো সাংবাদিক বৈঠক করেই বলবেন, কারণ অতীতে এসব অনেক করেছেন তিনি, অনেক। যখন অমৃতের খোঁজই ছিল না তখনই হয়তো তিনি অমৃত ভারত ট্রেন বানিয়ে ফেলেছিলেন। লোক হাসানোর জন্য না তিনি সব পারেন। আর ইদানিং ভাইপো বাবুও কম যাচ্ছেন না, একটু শুনুন সতীদাহকে কিভাবে পতিদাহ বানিয়ে দিলেন, শুনুন। রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। শুনলেন তো, চায়ের দোকানে হাটে বাজারে আলোচনা হচ্ছে বামফ্রন্ট জমানার শিক্ষা ব্যবস্থার ফল এটা, ঠিক মতো পড়ানো হয়নি স্কুলে। আবার অনেকে বলছেন যেমন পিসি তার তেমনই তো ভাইপো, এক গাছেরই তো ফল। আমি বলছি না, লোকে বলছে, লোকে আলোচনা করছে। এই প্রতিবেদন কেমন লাগলো জানি অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।